দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। প্রিয় দর্শক মণ্ডলী, আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস 2026। বাংলাদেশের মতো সারা বিশ্বে আজকের দিবসটি উদযাপিত হচ্ছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ নানা কার্যক্রমের মাধ্যমে আজকের দিবসটি উদযাপন করছে। আজকের এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী, মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ, অধ্যাপক এম আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ, এবং অধ্যাপক মোহাম্মদ শাহিনুল আলম, চেয়ারম্যান হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, অনুষ্ঠানের প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। আমি প্রথমে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আজ 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, তো প্রতিবারের মতো এবারও কোনো প্রতিপাদ্য বিষয় রয়েছে কিনা, এবং সেই প্রতিপাদ্য বিষয়ের আসলে তাৎপর্য এবং গুরুত্ব কতটা? ধন্যবাদ। এবারের প্রতিপাদ্যটা হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন। এর অর্থ হলো যে হেপাটাইটিস যে রোগটা, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস বি এবং সি জনিত, সেটা প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা করতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি আছে। যেমন এটা কোনোটা আছে অর্থনৈতিক, কোনোটা আছে সামাজিক। এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, যেগুলোকে আমরা ব্যারিয়ার বলি, এই ব্যারিয়ারগুলা ভঙ্গ করা, দ্যাটস ওয়াই এটা বলা হয়েছে যে লেটস ব্রেক ইট ডাউন। এই প্রতিবন্ধকতা দূর করলেই আমরা হেপাটাইটিস নিয়ন্ত্রণ করতে পারবো। নিয়ন্ত্রণ করা মানে এটাকে কন্ট্রোল করে, যেটা আমরা চাচ্ছি যে 2030 সালের ভিতরে হেপাটাইটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আমরা এলিমিনেশন 2030 অর্জন করতে পারবো। জাস্ট এই প্রতিবন্ধকগুলো যেটা আমাদের দেশেও আছে, বিভিন্ন দেশে আছে, সেই প্রতিবন্ধকগুলো দূর করাটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্য এই স্লোগানটা দেওয়া হয়েছে লেটস ব্রেক ইট ডাউন। স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমরা দর্শকরা নিশ্চয়ই সচেতন হবেন এই বিষয়টি নিয়ে, আমরা আশা করি। আমি আসব অধ্যাপক আনিস স্যারের কাছে। স্যারের কাছে যেটা জানতে চাইবো যে স্যার, হেপাটাইটিস এটা তো আসলে একটা মেডিকেল টার্ম, তো আমাদের দর্শকদের উপযোগী করে যদি একটু বলতেন যে হেপাটাইটিস কি, আসলে কিভাবে রোগটা ছড়ায়, এটা তো আমাদের সকলের খুবই জানা উচিত। বিশেষ করে মা থেকে যে শিশুর তে ছড়াচ্ছে কিংবা যাচ্ছে, এটা আসলে এই ভার্টিক্যাল ট্রান্সমিশনটা আমরা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারি, আমাদের দর্শকদের উপযোগী করে বলতেন। হেপাটাইটিস বলতে আমরা যেটা, এটা ইংরাজি শব্দ, এর বাংলা যদি আমরা করি, এটা লিভারের প্রদাহ। লিভারের প্রদাহ এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা মানে খুবই মিসকনসেপশন বা ভুল ধারণা আছে যে কেউ হয়তো হেপাটাইটিস বি ডিটেক্ট হয়েছে যে কোনো কারণে হোক, তখন সে বলে যে আমার জন্ডিস হয়েছে, কিন্তু ঘটনাটা আসলে তা নয়। হেপাটাইটিস হলো কতগুলো আমাদের দেশের, বিশেষ করে প্রধানত 4টা ভাইরাস আছে যেটা দিয়ে লিভারের প্রদাহ হয়। একটা হলো হেপাটাইটিস এ এবং ই, যেটা দিয়ে ইনফেকশন হলে, যেমন এ হেপাটাইটিসটা বাচ্চাদের বেশি হয় এবং ইটা হয় 15 বছরের উপরে বয়স্ক মানুষের। এবং এখান থেকে এই ভাইরাসগুলো সাধারণত পানিবাহিত রোগ। এটা আমাদের খাদ্য এবং পানীয়ের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে, লিভারকে আক্রান্ত করে, জন্ডিস তৈরি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা পুরোপুরি এই মানুষগুলো সুস্থ হয়ে যায়। কিন্তু আর দুটো যে ভাইরাস আছে, হেপাটাইটিস বি এবং সি, এই দুটো আমরা সবসময় এই দুটো নিয়ে কনসার্ন কেন? কারণ এই হেপাটাইটিস বি এবং সি এগুলো হলো বেশিরভাগই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাকিউট ইনফেকশন করে, জন্ডিস তৈরি করে বড় বয়সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় যে এই বি এবং সি ভাইরাসটা দীর্ঘমেয়াদী লিভারের রোগ তৈরি করে। এর থেকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং আরও অনেক রকমের জটিলতার সৃষ্টি হয়। তো সেই জন্য আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসটা নিয়ে বেশি শঙ্কিত। বি ভাইরাসটা এবং সিও, এটা দুই রকম ট্রান্সমিশন বলি আমরা। একটা হলো হরাইজন্টাল ট্রান্সমিশন। হরাইজন্টাল ট্রান্সমিশন মানে এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির দেহে এই জীবাণুটা ছড়ায়, এবং এটা বেশিরভাগই হলো রক্তের উপাদান এবং লালা, বীর্য, এগুলোর মাধ্যমে কিন্তু এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মাধ্যমে ছড়ায়। তো সেই জন্য দেখা যায় যে একই সিরিঞ্জ যদি একজন থেকে বিভিন্ন লোক ইউজ করা হয়,
তারপরে ডাক্তারি যন্ত্রপাতি যদি ভালোভাবে পরিশোধন না করে বারবার ইউজ করা হয়, তারপরে রক্ত সঞ্চালনের সময় যদি বি এবং সি হেপাটাইটিসের স্ক্রিনিংটা ভালো করে না করা হয়, তাহলে আর বিশেষ করে যারা এই ড্রাগ অ্যাডিক্ট তারা একই সিরিঞ্জ দিয়ে বিভিন্নভাবে ড্রাগ নিয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি। এছাড়াও কিছু ক্ষেত্র আছে যেমন হেমোডায়ালাইসিস, তারপরে কিছু কিছু রুগী আছে তাদেরকে বারবার ব্লাড নিতে হয়, যেমন থ্যালাসিমিয়া একটা রোগ আছে, সেটা বারবার ব্লাড নিতে হয়। এদের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি। স্যার রিসেন্টলি ডায়ালাইসিস করা হয়, এর মাধ্যমে কি ছড়াতে পারে স্যার? ডায়ালাইসিসের মাধ্যমে এটা ছড়ায়। এই জন্য দেখা যায় যারা ডায়ালাইসিস পায় তাদের মধ্যে অ্যাবাউট প্রায় শতকরা 20% মানুষের কিন্তু এর মধ্যে হেপাটাইটিস সি ভাইরাসটার প্রাদুর্ভাব এবং অন্যতম বেশি প্রাদুর্ভাব পাওয়া যায় কিন্তু এই ডায়ালাইসিস পেশেন্টের মধ্যে। যেটা আপনি বললেন যে মায়ের থেকে শিশুর মধ্যে কিভাবে ছড়ায়, এটাকে আমরা বলি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন। যদি মা ইনফেক্টেড হয়, বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে হয় কি জন্মের সময় বা জন্মের হয়তো পরপরই এই মার দেহের থেকে এই ভাইরাসের জীবাণুটা শিশুর দেহে সংক্রমণ হয়। এবং এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে বাচ্চা বয়সে এই যে নবজাতক যারা, তারা যদি বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী এই ভাইরাসটা শরীরের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এরাই কিন্তু এই যে সমাজে যে আমরা বি ভাইরাস যে পরবর্তীতে আমরা ডিটেক্ট করি, তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু এইভাবে মায়ের থেকে আক্রান্ত হয়ে তারা ভবিষ্যতে এই ভাইরাসটাকে ক্যারি করে এবং পরবর্তীতে লিভার ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন। তো তাদের ক্ষেত্রে ডিউরেশনটাও তো অনেক বেশি, কারণ সে তো একেবারে জন্ম থেকেই আসলে আক্রান্ত। ধন্যবাদ স্যারকে, স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি আসবো অধ্যাপক শাহিন স্যারের কাছে। স্যার, আমরা অনেক সময় রোগীরা এসে আমাদেরকে বলে কিংবা আমরা শুনি যে মাইকটা জন্ডিস হয়েছে, তো আসলে আমরা এই কথাটা এত শুনেছি ছোটকাল থেকে, তো নিশ্চয়ই আমাদের দেশের প্রাদুর্ভাব কি বেশি কিনা, হেপাটাইটিস বি এবং সি এর প্রাদুর্ভাব কতটা সেটা আপনার কাছে জানবো, এবং সেই সাথে এটা কি কোনো পাবলিক হেলথ প্রবলেম কিনা, জনস্বাস্থ্য সমস্যা কিনা, সেটা যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। পরিসংখ্যান আসলেই সবসময় গুরুত্বপূর্ণ হয়। পরিসংখ্যানে যদি গুরুত্ব না থাকে তাহলে তো এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয় ছিল না আর কি। মাইট্টাজন্ডিস যেটা আমাদেরকে প্রথমেই আপনি বললেন, এটা আসলে আমাদের সমাজে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এটা সায়েন্সে রূপান্তর করলে দ্বারা হচ্ছে অ্যাসিমটোমেটিক জন্ডিস। মানে হচ্ছে যে আপনার সিমটম নাই কিন্তু আপনার হেপাটাইটিস হয়েছে। তো যাই হোক, পরিসংখ্যানের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে, শুধু আমাদের দেশের জন্য না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছেও এটা গুরুত্বপূর্ণ। একই কারণে 2016 সালে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে এটাকে অন্তর্ভুক্ত করা হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্যই তো নির্ধারণ করা হলো যে 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি এবং সিকে নির্মূল করা হবে, যেটা আমাদের রাষ্ট্রীয় পলিসিরও একটি অংশ। পরিসংখ্যানগত দিক থেকে আমরা কিছু সুখকর খবর রয়েছে, তবে আরও অনেক করণীয় রয়েছে। সুখকর খবরটি হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের একসময় হেপাটাইটিস বির প্রাদুর্ভাব প্রায় 9% ছিল, এখন এটা 4-5% চলে এসেছে। এটা আমাদের ভালো দিক। সেই হিসাবে চলে এসেছি আমরা, হ্যাঁ, কমের দিকে আমরা চলে আসছি। সারা পৃথিবীর তুলনামূলকভাবে আমরা ইন্টারমিডিয়েট ইন্টেমিসিটি, তার মানে মধ্যবর্তী অবস্থানে আছি। মধ্যবর্তী অবস্থানে থাকলেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা যে আমাদের তো পপুলেশন বেশি, সে কারণে আমাদের দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত, 15 লাখ মানুষ হেপাটাইটিস সিতে আক্রান্ত। তার মানে আমাদের দেশে 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়েছে। 1 কোটি মানুষ, প্রায় 15 লক্ষ পরিবার আমাদের এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আমাদের যে শিশুদের মধ্যে ধারণা করা হয় যে প্রায় 4 লক্ষ শিশু আমাদের হেপাটাইটিস বিতে আক্রান্ত। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রজনন সক্ষম নারী হেপাটাইটিস বিতে আক্রান্ত, এটা ধারণা করা হয় যে 18 লক্ষ মানুষ। অতএব আমাদেরকে এই যে পরিসংখ্যানটা, এটা একেবারেই ছোট নয়। একই দিক থেকে আমরা যদি দেখি, আমাদের প্রতি বছর লিভার রোগে আক্রান্ত হয়ে 21,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। তাহলে সব প্রতি বছর 21,000 তো অনেক বড় একটা সংখ্যা। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট। সেদিক থেকে বিবেচনায় নিলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদিকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের কারণ হচ্ছে এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। তো সকল পরিসংখ্যানে এটা আমাদের একটা পাবলিক হেলথ ইস্যু, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পাবলিক হেলথ ইস্যু, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলেরও একটা অংশ। এবং আমাদের যে পলিসি এবং স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সেটা আমাদেরকে যে 2030 সালের মধ্যে আমরা এটাকে নির্মূল করব, সেই হিসাবে গুরুত্বপূর্ণ বলেই আমরা এর মধ্যেই অবস্থান করছি, এই কর্মসূচির মধ্যে আমরা আছি। আশা করা যায় যে আমরা এটাকে অর্জন করব।
অনেক ধন্যবাদ স্যার। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী স্যারের কাছে আসবো যে স্যার প্রতি বছর 21,000 মানুষ এই লিভার ডিজিজে মারা যাচ্ছে। তো স্যারের কাছে জানতে চাইবো যে প্রতিরোধ করতে চাচ্ছি, আমরা নির্মূলও করতে চাচ্ছি, তো প্রতিরোধ করার ক্ষেত্রে এই হেপাটাইটিস প্রতিরোধ করার ক্ষেত্রে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ, আপনি তো তার মহাসচিব, তো আপনারা স্যার আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন? লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো হেপাটাইটিস যে লিভার রোগ, বিশেষ করে এই ভাইরাল হেপাটাইটিসের প্রতিরোধ করা এবং চিকিৎসার বন্দোবস্ত করা, এবং সঙ্গে যতটুকু সম্ভব রিসার্চের বন্দোবস্ত করা। প্রতিরোধের জন্য আমরা সর্বনিয়তই কাজ করে যাচ্ছি। আমরা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য লিফলেট, অ্যাওয়ারনেস, পত্রপত্রিকায় লেখা, এবং আমরা করি কি, আমরা জানি প্রায় 60% মানুষ গ্রামে বাস করে, তো এদের জন্য আমরা পেরিফেরিতে বিশেষ হেপাটাইটিস ডে পালন করি। ওই সময় আমরা ওইখানে সরকারি শিশু পরিবারের যে এতিম শিশুগুলো আছে, অরফান, এদেরকে আমরা ফ্রি টেস্টিং এবং ভ্যাকসিনেশন করি। জেলা সদরে গিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং করি, লেকচার দিই একাডেমিক ইনস্টিটিউটে। প্রতিনিয়তই এটা আমাদের অনগোয়িং, এবং প্রায় সবগুলো জেলায় আমরা এটা কভার করেছি। মানে উদ্দেশ্যই হলো গিয়ে, আমরা মনে করি যে অ্যাওয়ারনেসটাই হলো আসল। যদি অ্যাওয়ারনেস হয়, ওই যে একটু আগে বললেন যে মাটিয়া জন্ডিস অথবা মানুষের একটা ভ্রান্ত ধারণা, আর জন্ডিস হলে মানুষ করে বলে যে এটা কোনো রোগ না, এটা অন্যান্য জিনিস করলে, ঝাড় ফুঁক করলে কমে যাবে, কিন্তু তার হেপাটাইটিস বি হয়েছে। এটার জন্য অ্যাওয়ারনেসটা সৃষ্টি করা যায়, এটাই হলো আসল কথা। আর দ্বিতীয় হলো গিয়ে অ্যাওয়ারনেসের পরেই আসলে টেস্টিং। আমরা বারবার বলি যে টেস্টিং, টেস্টিং অ্যান্ড টেস্টিং। টেস্ট যদি না করা যায়, যত বেশি টেস্ট করা হবে ততই ডিটেক্ট হবে। তাই সবাইকে বলি যে জীবনে একবারের মতো হয় যে হলে একবার হেপাটাইটিস বি এবং সি যেন টেস্ট করে, আর সে যদি ডিটেক্ট হয় তখনই সে তার পজিটিভ হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসার আওতায় আসবে, আর নেগেটিভ হলে প্রতিরোধের জন্য সে ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন নেবে এবং প্রতিরোধক ব্যবস্থা নেবে। এই দুইটা কাজই করি আমরা বেসিক্যালি। আরও আছে চিকিৎসার জন্য। অনেকেই এই যে হেপাটাইটিস বির চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং অনেক সময় সারা জীবন চালিয়ে যেতে হয়, এক্সপেন্সিভও। আর হেপাটাইটিস সির চিকিৎসাও তো অত্যন্ত ব্যয়বহুল, প্রায় 60-70, এমনকি 80, কোন ক্ষেত্রে 90,000 টাকার মতো চলে যায় একটা কোর্স দিতে, 3 মাসের কোর্স দিতে। তো অনেকেই এফোর্ড করতে পারে না। তো এটার জন্য আমরা জাকাত ফান্ডের আওতায় চিকিৎসা করেছি, এবং বিশেষ করে যারা গরিব, আন্ডার প্রিভিলেজ, ইয়াং, বিশেষ করে একই পরিবারে যারা মাল্টিপল মেম্বার বি আছে, যেমন হাজব্যান্ডের, ওয়াইফের, চিলড্রেন, এদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি হেপাটাইটিস বি এবং সি। এরই মধ্যে প্রায় 450 এইরকম আন্ডার প্রিভিলেজ যেকে আমরা চিকিৎসা দিচ্ছি। এতদিন আমরা ঢাকায় দিয়েছি, সিলেটে একটা সেন্টার খুলেছি আমরা লিভার ফাউন্ডেশনে। অনুরূপ চিকিৎসা আমরা জাকাত ফান্ডের আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিনিয়ত কাজ হলো অ্যাওয়ারনেস করা, ট্রিটমেন্ট করা, মানুষ যাতে সুলভে চিকিৎসা পেতে পারে সেটা পাওয়া। এবং আমরা অনেকগুলো বসিয়ার, লিফলেট, প্রত্যেকটা ডিজিজের উপরে আমরা একটা বসিয়ার আছে, গাইড বুক আছে। যতটুকু সম্ভব আমরা মানুষকে অ্যাওয়ারনেস এবং টেস্টিংয়ের বন্দোবস্ত করছি। এইবার এই হেপাটাইটিস ডেতে আমরা ঢাকাতে 2টা, একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, সিলেটে 3টা কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ফ্রি টেস্টিং হেপাটাইটিস বি এবং সি টেস্টিং করছি। স্যার আসলে আমরা খুবই আশার আলো দেখতে পাচ্ছি যে আপনারা আসলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জাকাত ফান্ডের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করছেন। আশা করছি এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। আমি অধ্যাপক ডাক্তার আনিস স্যারের কাছে আসবো। স্যার, এতক্ষণ আমরা শুনেছি যে কীভাবে প্রতিরোধ করতে পারবো, কিন্তু যাদের হয়ে গিয়েছে, যেমন স্যার আমি সিলেট মেডিকেল কলেজে যখন স্টুডেন্ট ছিলাম 3rd ইয়ারে, আমি দেখেছি যে লিভারের উপরে পয়সা দিয়ে আগুন দিয়ে গরম করে সেটা হচ্ছে পরে দিয়ে আসে, তো ওইখান থেকে ইনফেকশনের রোগী আমাদের কাছে এসেছে, তো আমরা ড্রেসিং করতাম। আমি তো শুনলাম যে তার এরকম লিভার, তার হচ্ছে জন্ডিস, এ কারণে এই চিকিৎসা এটা করে দিয়ে, মানে ওটা থেকে তো স্যার আরো কমপ্লিকেশন ডেভেলপ করেছে। তো স্যার এই যে স্যার আমাদের মধ্যে মিথগুলো, আসলে হেপাটাইটিস হয়ে গেলে আমাদের চিকিৎসা কি হবে? যখনই এক্সপেন্সিভ ট্রিটমেন্টে চলে আসে তখন ওনারা কি করে যে হোমিওপ্যাথি কিংবা হার্বাল ওদিকে চলে যায়, তো তারও বেশি ভয়ঙ্কর। স্যার একটু ক্লিয়ার করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হেপাটাইটিস বি এবং সির জন্য এখন চিকিৎসা মোটামুটি মানুষের আওতার মধ্যেই আছে,
কিন্তু যদিও একটু ব্যয়বহুল যে চিকিৎসাগুলো আছে, বিশেষ করে হেপাটাইটিস সি ভাইরাসের জন্য যে চিকিৎসাগুলো এখন বের হয়েছে, এটা খুবই কার্যকরী এবং প্রায় ধরেন শতকরা 95%-এর বেশি মানুষ যদি এই ওষুধ গ্রহণ করে তারা 3 মাসের মধ্যেই তারা এই রোগ থেকে মুক্তি লাভ করে। তো সেই জন্য যদি সঠিক সময়ে চিকিৎসা দেয়া হয়, লিভার সিরোসিস বা অ্যাডভান্স লিভার ডিজিজ ডেভেলপ করার আগেই যদি তাকে চিকিৎসাটা দেয়া হয়, সে কিন্তু সম্পূর্ণ আরোগ্য লাভ করে, তার আর এই সিরোসিস বা লিভার ক্যান্সার হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। আর হেপাটাইটিস বির ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা প্রথম ডিটেক্ট হয় তাদেরকে আসলে সঠিকভাবে পরীক্ষা করে, সবাইকে কিন্তু চিকিৎসা দেওয়া যায় না বি ভাইরাসের ক্ষেত্রে, কিছু আছে যারা চিকিৎসার উপযোগী এবং এই গ্রুপটাকে সেপারেট করতে হবে, আগে টেস্ট করে তাদেরকে দেখে নিতে হবে, বেছে নিয়ে তাদেরকে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। এবং এই চিকিৎসা কিন্তু যদিও আমাদের দেশে ওষুধের দামটা একটু কম, কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী সেজন্য আপনি যদি ধরেন তাহলে কিন্তু একেবারে কম নয়, ব্যয়বহুলই বলা যায়, যে প্রায় কারো ক্ষেত্রে এটা লাইফ লং ট্রিটমেন্ট দিতে হয়। তো সেই জন্য এটা একেবারে মানে খুব কম না, যে সেজন্য সরকারি লেভেলে বা এর লেভেলে যদি বা সামাজিক লেভেলে যদি ব্যবস্থা থাকতো যে এই ধরনের চিকিৎসার, তাহলে কিন্তু অনেক মানুষ চিকিৎসার আওতায় আসতে পারতো। কিন্তু আমাদের দেশের আরেকটা জিনিসে যে আপনি বললেন যে মিথ আছে, মানুষের ভুল ধারণা আছে, তো চিকিৎসা ভালো নেই তাহলে আমি এখন হোমিওপ্যাথি আর করি, মানে কবিরাজি চিকিৎসা বা হার্বাল চিকিৎসা করি, কিন্তু এটা আরও ক্ষতি হয় এবং দেখা যায় যে তারা অ্যাডভান্স লিভার ডিজিজ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষ করে মহিলারা যারা প্রেগনেন্ট লেডি, তাদেরকে অবশ্যই বি ভাইরাসের পরীক্ষা করতে হবে। যদি তাদের চিকিৎসার প্রয়োজন হয় অবশ্যই চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিলে সেখান থেকেও কিন্তু তার মায়ের থেকে কিন্তু তার শিশুর মধ্যে বি ভাইরাসের ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। সাথে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তো 100% বাচ্চারা প্রোটেক্ট হয়ে যায়। স্যারকে অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো অধ্যাপক ডক্টর শাহিনুল আলম স্যারের কাছে। হেপাটাইটিস বি যখন পজিটিভ হয়ে যায়, ব্যক্তি, পরিবার, সমাজ, আমরা সবাই কিভাবে একত্রিত হয়ে প্রতিরোধে এগিয়ে আসতে পারি? হেপাটাইটিস বি বা সি ভাইরাসের সকল চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল, বাংলাদেশেই সকল চিকিৎসা করা সম্ভব। এটা ঔষধের দিক থেকে বলেন, পরীক্ষা নিরীক্ষার দিক থেকে বলেন, এটা সকল চিকিৎসা আমাদের দেশে রয়েছে। চিকিৎসা সেবা নিতে গেলেও এই রোগীরা কুসংস্কার এবং বৈষম্যের শিকার হন। এই জায়গাটুকুতে আমাদের সংশোধন হবার প্রয়োজন। হেপাটাইটিস বি এটা সাধারণভাবে ব্যক্তি এবং পরিবার, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও এটা হয়, কর্মক্ষেত্রেও হচ্ছে। কীভাবে হচ্ছে, একটা কুসংস্কারটা সবসময় মূর্খতা থেকে আসে, মানে বিষয়টা না জানার কারণে। সেটি হচ্ছে আমরা মনে করি যে হেপাটাইটিস বি বা সি ভাইরাস আমরা হ্যান্ডশেক করলে ছড়াবে, আমরা একজন আরেকজনকে ধরলে ছড়াবে, গ্লাস দিয়ে ছড়াবে, থালাবাটি জামা কাপড় দিয়ে ছড়াবে। কুসংস্কারটার জন্য বৈষম্যটা পরিবারে এটা হয় যে তার থালাবাটি আলাদা করে দেওয়া হয়, তার গ্লাস আলাদা করে দেওয়া হয়। অফিস থেকে অনেক জায়গায় চাকরি দেওয়াই হয় না, অনেকে চাকরি চলে যায়। অথচ হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস জামা কাপড়, থালাবাটি এবং অফিসের কাজের মাধ্যমে এটা ছড়ায় না। এমনকি অনেক দেশেই এখন হেপাটাইটিস বি ভাইরাসের জন্য চাকরি থেকে বঞ্চিত করা, এটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। মূল সমস্যাটা হচ্ছে যে সারা পৃথিবীতে যারা এই ভাইরাসে আক্রান্ত তাদের শতকরা 90% মানুষ জানেই না যে তার ভাইরাসটা আছে। দ্বিতীয় বিষয়টা দাঁড়াচ্ছে যে যার ভাইরাস আছে তিনি কি করবেন এই বিষয়টাও জানে না। তাহলে প্রথম আসলে জানার প্রয়োজন যে হেপাটাইটিস বি সম্পর্কে আমরা সবাই জানি এটা কি বিষয়টা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ব্যক্তি হিসাবে আমরা সবাই পরীক্ষা করি, আমাদের সবার পরীক্ষা করার প্রয়োজন। বিশেষভাবে যাদের পরিবার আক্রান্ত, যারা আমরা স্বাস্থ্যকর্মী, যারা হাসপাতালে কাজ করেন, শিশুদের মা বা বাবা যাদের আক্রান্ত সেই শিশুদের পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষা করার পরেই হচ্ছে যে চিকিৎসা নেওয়া প্রয়োজন। চিকিৎসা যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল আছে, এটা আমাদের টারশিয়ারি লেভেলে যে কোনো জায়গায় গেলেই মেডিকেল কলেজগুলো থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এমনকি জেলা সদর হাসপাতালেও এই ভাইরাসের চিকিৎসা করা সম্ভব। সামাজিক আন্দোলন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ের সামাজিক অংশগ্রহণ, একটা রোগ প্রতিরোধ করা থেকে শুরু করে রোগের চিকিৎসা, এমনকি মুমূর্ষ মানুষকে সহযোগিতা করা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমেই সম্ভব। আজকের যে আলোচনা, এই 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, এটা একজন রোগীর উদ্যোগে কিন্তু প্রথম শুরু হয়েছে। ইংল্যান্ডের একজন রোগী, উনি প্রথম উদ্যোগ নিয়ে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে নিয়ে উনি একটা সোসাইটি গঠন করলেন, সমিতি গঠন করলেন। সেটি বড় হতে 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 একসময় ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স হয়ে গেল, সারা পৃথিবীব্যাপী কিছুদিন আগে পালিত হলো ওয়ার্ল্ড ফ্যাটি লিভার ডে, ন্যাশ ডে যেটা।
সেটাও কিন্তু একজন লিভার ট্রান্সপ্লান্টেড রোগী উদ্যোগ নিয়েছিল গ্লোবাল লিভার ইনস্টিটিউটের মাধ্যমে। এই যে সামাজিক আন্দোলন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে স্যার যেটা করেছেন লিভার ফাউন্ডেশন, প্রফেশনাল অর্গানাইজেশন, এভাবে সচেতনতা করা, গবেষণা করা, মানুষকে সংঘবদ্ধ করা, এভাবেই এই দেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস নির্মূল করা সম্ভব হবে সবার অংশগ্রহণের মাধ্যমে, স্যার, অনেক পরিবার, সুন্দর সমাজ এবং ব্যক্তি সবাই মিলে। খুব ধন্যবাদ। সুন্দর করে স্যার বুঝিয়ে বলেছেন, এবং আমরা আশা করব যে বৈষম্য রয়েছে আসলে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। বিশেষ করে চাকরির ক্ষেত্রে এটা ব্যাপারটা খুবই দুঃখজনক। বি আসলে- পজিটিভটা কোথায় আছে, কি অবস্থায় আছে, অথবা কোনো ইনফেক্টিভ কিনা না, কোনো কিছু দেখার দরকার নেই। বি পজিটিভ বাস আউট, এটা তো ঠিক হয় না। পুরো পরিবারকে আসলে অচল করে দেওয়া, কিংবা এরকম হলে তো আসলে অনেকে হাইডও করবে, যে মানে লুকাতে চাইবে, যে হ্যাঁ হ্যাঁ ঠিক, আরো বিপজ্জনক হয়ে যাবে। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী স্যারের কাছে আসতে চাইবো যে স্যার, আসলে আমাদের মেইন উদ্দেশ্য তো আজকের আলোচনারও এই দিবস, সবকিছুর উদ্দেশ্য আসলে আমরা প্রতিবাদ করতে, মানে প্রতিরোধ করতে চাই। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আহ্বান জানাবেন? এটা অত্যন্ত একটা নীরব ঘাতক, সাইলেন্টলি আপনার লিভারে যে সময় ঢুকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা সাইলেন্টলি থেকে যায়, উপসর্গহীন থেকে যায়। দেখা গেছে 10 জনের মধ্যে 9 জনই জানে না যে তার শরীরে এই ভাইরাসটা আছে। তাই এটার জন্য এই যে বি ভাইরাস এবং সি ভাইরাস আছে, লিভার রোগের যে প্রধান কারণ সেটা আপনি মনে করতে হবে, আর এটা আছে কিনা সেটার জন্য পরীক্ষা করে নিতে হবে। যেটা আমি আগেও বলছি, জীবনে একবার হলেও একবার হেপাটাইটিস বি এবং সি টেস্টটা করুন। আর হেপাটাইটিস বির সংক্রমণের প্রধান কারণ গর্ভবতী মা যারা আছেন, যারা হেপাটাইটিস বি যদি আক্রান্ত হন, তাহলে গর্ভকালীন অবস্থায় একটা টেস্ট করুন। একটা টেস্ট করলে আপনারও জীবন রক্ষা হবে এবং আপনার নবজাতকের জীবনও রক্ষা হবে। জাস্ট একটা হেপাটাইটিস বি টেস্ট করবেন প্রেগন্যান্সির সময়, তাহলে আপনার জীবন, আপনার শরীরে এই ভাইরাসটা আছে কিনা, তখন সঙ্গে সঙ্গে আপনিও চিকিৎসা নেবেন এবং আপনার নবজাতককে ভ্যাকসিন দিবেন। তো আপনিও বেঁচে গেলেন, আপনার নবজাতককে বেঁচে গেল। আর সমাজে যে এই যে ভাইরাসটা ছড়াচ্ছে, সেটার জন্য আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, মিডিয়া আছে, সবাই এগিয়ে আসেন। যদি আপনারা যদি শুধু হলো কি অ্যাওয়ারনেসের মাধ্যমেই এটা সম্ভব, সচেতন না হলে এটা সম্ভব না। আরেকটা বলবো যে প্রত্যেকটা কান্ট্রিতেই, প্রত্যেকটা দেশেই একটা এই ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোলের জন্য একটা কন্ট্রোল স্ট্র্যাটেজি আছে, কন্ট্রোল গ্রুপ কাজ করছে, এটা গভর্নমেন্ট কাজ করছে। গভর্নমেন্ট আমরা একটা প্রতিষ্ঠান, অলাভজনক একটা প্রতিষ্ঠান, এটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, বিভিন্ন কন্ট্রিবিউশন দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এটার কাজটা তো, মূল কাজটা সরকারের উচিত। সরকার এই দেশের ভাইরাল হেপাটাইটিস জনিত কারণে যে মানুষ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হচ্ছে, সেটা প্রতিরোধের জন্য সরকার এগিয়ে আসতে হবে। কারণ সুস্থ নাগরিক হলো গিয়ে একটা রাষ্ট্রের এসেট, মেইন এসেট। তার নাগরিক কতটুকু সুস্থ আছে, সে এটার জন্য এই যে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, আগেই বললাম প্রায় 20,000 মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করছে এই ভাইরাল হেপাটাইটিসের জন্য। লিভার ক্যান্সার হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি। লিভার ক্যান্সার মানুষ, এই বাংলাদেশের মানুষের মৃত্যুর 3য় কারণ। এই যে কথাগুলো আসছে, সেটাগুলো তো সবগুলোর জন্য পিছনে কিন্তু সরকার এগিয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা কান্ট্রিতেই একটা ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি আছে। আমাদের একটা কন্ট্রোল স্ট্র্যাটেজি করতে হবে, যাতে করে আমরা এই ভাইরাল হেপাটাইটিসটা কন্ট্রোল করতে পারি। আর একটা যে হলো যে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আহ্বানে যেটা বলা হচ্ছে 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল হবে, এটার জন্য বাংলাদেশও এটা অঙ্গীকারবদ্ধ SDG 3 অর্জনের জন্য। তো আমি আশা করছি গভর্নমেন্ট এটা এগিয়ে আসবেন। আশার কথা বলতে পারি, আজকেই দেখলাম মহামান্য প্রধানমন্ত্রী দিবসটা উপলক্ষে বাণী দিয়েছেন। তো বাণীতে উনি এই ভাইরাল হেপাটাইটিস 2030 সালের ভিতরে কন্ট্রোলের কথাও বলছেন, এবং লিভার ক্যান্সার কন্ট্রোলের কথাও বলছেন। আমি আশা করছি এই বর্তমান সরকার এর যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, যাতে করে এই 2030 সালের মধ্যে আমরা হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ করতে পারি। স্যার, খুব সুন্দর বলেছেন। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন, তার চেয়েও বেশি সচেতন হবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে
আমার লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে সকলকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলাকে এবং এটিএন বাংলার দর্শক এবং শ্রোতাদেরকে। আসুন আমরা হেপাটাইটিস সম্পর্কে জানি, হেপাটাইটিস বি পরীক্ষা করি এবং হেপাটাইটিসের চিকিৎসা করি। ধন্যবাদ। আপনাদের সবাইকে স্যার অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অবশ্যই এবং অবশ্যই সচেতন হবেন। সুধী দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যেটা জানলাম, হেপাটাইটিস একটি সংক্রামক ব্যাধি হলেও তা প্রতিরোধ করা সম্ভব, কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের সকলের হেপাটাইটিস নির্ণয়ের রক্ত পরীক্ষা করতে হবে। প্রতিটি গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করে দেখতে হবে। যিনি নেগেটিভ আসবেন তার জন্য ভ্যাকসিন রয়েছে, যার পজিটিভ আসবে তাকে সঠিক জায়গা থেকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, যারা আক্রান্ত হয়েছেন তারা যে সামাজিক বৈষম্যের আক্রান্ত হচ্ছেন সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।